আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্সিটি রিটেন ক্লাসে। তো ভার্সিটি ক রিটেন স্পেশালে আমরা আজকে পড়ব আমাদের বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 নগ্নবীজি এবং আবৃতবীজি। তো নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মূল চ্যালেঞ্জ হলো এখান থেকে আমাদের রিটেনের জন্য বৈজ্ঞানিক নাম আসে অনেক সময়। আমরা বিগত বছরগুলোর জরিপ করে দেখেছি যে আমাদের যে অধ্যায় 1 ছিল বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ প্রাণীবিজ্ঞানে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায় থেকে কিন্তু প্রায় বৈজ্ঞানিক নাম এসেছে রিটেনে। সো আমরা বলতেই পারি যে কোনো সময় বোটানির যে কোনো একটা চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের বৈজ্ঞানিক নাম দিয়ে দিতে পারে। এই জন্য আমাদের বৈজ্ঞানিক নাম কোনটা কোনটা দরকার এবং কোনটা কোনটা না পড়লেও চলবে, এটা আমরা আজকে রিটেন ক্লাসে বুঝে ফেলবো। দ্বিতীয়ত, এই অধ্যায় অনেক অনেক উদাহরণ। এই উদাহরণগুলো আমাদের এমসিকিউর জন্য লাগলেও আমাদের রিটেনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। রিটেনের জন্য আমাদেরকে ধরে বেঁধে কিছু সংজ্ঞা, তারপরে কিছু উদাহরণ, কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন পড়তে হবে। যেমন ধরো, আমরা যদি নগ্নবীজি উদ্ভিদের কথা বলি, তাহলে নগ্নবীজি উদ্ভিদ থেকে রিটেনের জন্য 3টা কোর প্রশ্ন আছে। নাম্বার 1, জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝো? নাম্বার 2, পাম ফার্ন বলতে কি বুঝো? নাম্বার 3, কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলতে কি বুঝো? একদম তোমার এই 3টা প্রশ্ন হচ্ছে ক্রিম প্রশ্ন, হ্যাঁ, যেগুলো থেকে একটা পরীক্ষায় চলে আসতে পারে যদি আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়। আর আমরা যদি আবৃতবীজী উদ্ভিদের কথা ধরি, তাহলে এখান থেকে আমাদের বেশ কিছু টপিক আছে, যেমন ফলের প্রকারভেদ, ঠিক আছে, এরপরে হলো পুষ্প প্রতীক, পুষ্প সংকেত। পুষ্প প্রতীক অথবা পুষ্প সংকেত থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তারপরে কিছু ছোটখাটো সংজ্ঞা আছে, যেমন ধরো তোমার হলো সেপাল, পেটাল, টেপাল, হ্যাঁ, কোনটা সেপাল, কোনটা পেটাল, কোনটা টেপাল, পুষ্পপুট কি, দললগ্ন কি, এই টাইপের কিছু প্রশ্ন হঠাৎ করে যখন দিয়ে দেয় তখন দেখবা যে পরীক্ষার হলে তুমি ঘাবড়াই গেছো যে আচ্ছা দললগ্ন জানি কোথায় পড়েছিলাম, তারপরে বৃতি দল তো পড়েছে কিন্তু পুষ্পপুট পড়ি নাই, পুষ্পপুট তো পড়েছি, পেডিয়ান্থ কোত্থেকে দিল। তার মানে এই টাইপের কিছু কনফিউজিং ডেফিনিশনগুলা আমরা যদি বারবার পড়ে পড়ে আত্মস্থ করে রাখি, তাহলে পরীক্ষার হলে হঠাৎ করে দেখে আমরা ঘাবড়ে যাব না যে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কোত্থেকে করা হয়েছে। তাহলে চলো আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমাদের রিটেনে হচ্ছে আরিউতে একবার আমাদের নগ্নবীজি উদ্ভিদ থেকে প্রশ্ন এসেছে, আর আমাদের আবৃতবীজি উদ্ভিদের গোত্র পরিচিতি থেকে প্রায়ই কিন্তু প্রশ্ন দিচ্ছে। সো এই চ্যাপ্টারটা আমরা ধরে নিতে পারি আমাদের রিটেনের জন্য বেশ ভালোই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস কয়েক ইয়ারের স্ট্যাটিস্টিক্স তাই বলে। তাহলে জীবন্ত জীবাশ্ম, জীবাশ্ম শব্দটার মানে হচ্ছে ফসিল। ধরো আমাদের অনেক অনেক বছর আগে এমন কিছু জীব ছিল যেগুলো এখন পর্যন্ত টিকে আছে, এবং এখন পর্যন্ত যে জীবগুলো পাওয়া যায় সেগুলো সে হাজার হাজার বছর আগে জীবের সাথে চেহারার অনেকখানি মিল রয়েছে। তার মানে এখানে সেই কথাটাই বলা হয়েছে, বর্তমানের কোনো জীবন্ত উদ্ভিদের বৈশিষ্ট্য বা জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তখন তাকে আমরা বলবো লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। যেমন সাইকাসের সাথে সাথে গিঙ্কো বিলোবা, এটাও কিন্তু একটা জীবন্ত জীবাশ্ম। এবং জীবন্ত জীবাশ্ম প্রাণী কোনগুলো আছে, এটা আমরা হচ্ছে বিবর্তন অধ্যায় পড়েছিলাম। প্লাটিপাস, লাতিমারিয়া, এগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম প্রাণী। আচ্ছা, এরপরে দেখো সার্সিনেট ভার্নেশন বলতে কি বোঝায়? হোয়াট ডাজ সার্সিনেট ভার্নেশন মিন? আমরা জানি সাধারণত টেরিস এবং নগ্নবীজি উদ্ভিদ যারা আছে বা জিমনোস্পার্ম যারা আছে, ওদের পাতাটা হচ্ছে পূর্ণাঙ্গ দশা একরকম থাকে, আবার কচি অবস্থা একরকম থাকে। কচি অবস্থা দেখা যায় যে নর্মাল পাতাগুলাই একদম কুচকায় লজ্জাবতী পাতার মতো এমন করে পেঁচায় পেঁচায় থাকে। তাহলে এই যে কুচকানো অবস্থায় কুণ্ডলিত থাকে, এই কুণ্ডলিত কচি পাতাটাকে আমরা বলি হচ্ছে ক্রোজিয়ার। কি বলি বলতো? কুণ্ডলিত কচি পাতাটাকে আমরা বলি ক্রোজিয়ার। আর পূর্ণাঙ্গ অবস্থায় একরকম, আর কচি অবস্থায় কুণ্ডলিত দশায় আরেক রকম, এই দুই রকম পাতা থাকাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ভার্নেশন শব্দটার মানে হচ্ছে বিন্যাস, ঠিক আছে? ভার্নেশন মানে বিন্যাস, পাতার অ্যারেঞ্জমেন্ট। এখন এটা কিভাবে থাকবে, কচি অবস্থায় কিভাবে থাকবে আর পূর্ণাঙ্গ দশায় কিভাবে থাকবে, এই বিন্যাস প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। এরপরে চলে আসি, দেখো নগ্নবীজি উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য। মনে রাখবা আমাদের নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে আমরা মূল কিছু জিনিসপত্র পাবো না। যেমন একটা স্ত্রী কেশরের যে 3টা অংশ পাওয়া যায়, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এগুলো কিছুই ওদের নাই। এখন গর্ভাশয় যদি না থাকে তাহলে কি আমরা নিষেকের পরে ফল পাবো? ফল পাবো না। আর যদি ফল না থাকে তাহলে বীজের তো কোনো কভারিং নাই, বীজ নগ্ন অবস্থায় থাকবে।
এখন নগ্নবীজি গাছগুলো বেশ উঁচু উঁচু লম্বা লম্বা হয়, অনেক বছর বেঁচে থাকে। এই জন্য বলা হয়েছে বহুবর্ষজীবী চিরসবুজ, সারা বছর বেঁচে থাকে এবং অনেক বছর ধরে বেঁচে থাকে। লম্বা লম্বা চিরস্থায়ী কিছু গাছ আছে, যেমন আমরা কনিফেরোফাইটা পেয়েছিলাম। কনিফেরোফাইটের আন্ডারে তোমার কনিফার জাতীয় প্ল্যান্ট যেগুলো ছিল, ব্রিসল কোন পাইন, ওকে, এরপরে তোমার হচ্ছে সিকোয়া সিম্পারভিরেন্স, এই গাছগুলো অনেক লম্বা লম্বা অনেক বছর ধরে বেঁচে আছে। পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ কোনটা ছিল? আমরা পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ পেয়েছিলাম ব্রিসল কোন পাইন। এগুলো অনেক বছর বাঁচে, ঠিক আছে। তার মানে দেখো ব্যাপারটা আমরা হচ্ছে উদ্ভিদের প্রজননে পড়েছিলাম, তোমাদের যদিও এটা শর্ট সিলেবাসে নেই, যে উদ্ভিদের প্রজননে দেখা যায় যে একটা ভ্রূণথলি, সেখানে আমরা পেয়েছিলাম প্রতিপাদ কোষ, গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু যন্ত্রতে ডিম্বাণু, আর হলো সহকারী কোষ। তাহলে এই যে এটা যদি আমাদের ডিম্বক হয়, এই যে আমাদের হচ্ছে গিয়ে গর্ভাশয়, গর্ভদণ্ড, আর এই যে গর্ভমুণ্ড। তো নর্মাল নিয়ম অনুযায়ী কি হয়, যখন পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হয়, সেই পরাগরেণুটা উড়ে উড়ে ঘুরে ঘুরে গর্ভমুণ্ডে পতিত হবে। এইবার সে গর্ভমুণ্ড থেকে পানি শোষণ করে অঙ্কুরোদ্গমের মাধ্যমে এই নালিকা নিউক্লিয়াসটা তৈরি করে কি আমাদের পরাগ নালিকা, আর পরাগরেণুর জনন নিউক্লিয়াসটা তৈরি করে দুইটা পুংগ্যামিট তথা শুক্রাণু। তো এই পরাগনালিকাটা যখন আমাদের গর্ভাশয় ভেদ করে ভ্রূণথলিতে প্রবেশ করবে, তখন আমাদের একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটা শুক্রাণু গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর এই মিলনের ফলে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট। এই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার সিনগ্যামি বা নিষেক। আর আরেকটা শুক্রাণু সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে তিনটা নিউক্লিয়াস তৈরি করে ফেললো ট্রিপ্লয়েড শস্য। এই প্রক্রিয়াটাকে বলা হয় ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। তাহলে একই সাথে একটা শুক্রাণুর সাথে ডিম্বাণু এবং আরেকটা শুক্রাণুর সাথে গৌণ নিউক্লিয়াসের মিলনকে বলে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। এখন তুমি খেয়াল করো, তোমার কোনো ভ্রূণথলি নাই, তুমি হচ্ছে গরিবস, ওকে। তাহলে তোমার যদি কোনো ভ্রূণথলি না থাকে, তোমার একটা পাতা থাকবে, যেই পাতার কিনারে কিনারে তোমার হচ্ছে গিয়ে ডিম্বকগুলো লুকানো থাকবে। তাহলে নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যেই পাতার কিনারে ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে, সেই পাতাটাকে বলা হয় মেগা স্পোরোফিল। স্পোরোফিল শব্দটার মানে হচ্ছে পাতা। তাহলে বড় রেণু যেই পাতার কিনারে থাকবে সেটাকে আমরা বলবো মেগা স্পোরোফিল। তাহলে মেগা স্পোরোফিলের কিনারে কিনারে নগ্ন অবস্থায় কোনটা পাওয়া যাবে? ডিম্বকটা পাওয়া যাবে। আবার যেই পাতার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে পরাগরেণু তৈরি হবে, যেই পাতার মধ্যে পরাগরেণুটা তৈরি হবে, পরাগরেণু যেহেতু স্ত্রীরেণুর চেয়ে আকারে ছোট হয়, সেই পাতাটাকে আমরা বলে ফেলি মাইক্রো স্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকে। স্পোরাঞ্জিয়াম মানে যার ভিতরে পুংরেণু তৈরি হবে। এই স্পোরাঞ্জিয়ামগুলো এরকম গুচ্ছ গুচ্ছ করে ফুলের মতো করে থাকে, ঠিক আছে। এই স্পোরাঞ্জিয়ামগুলো এরকম গুচ্ছ গুচ্ছ করে ফুলের মতো থাকবে। এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা বলে থাকি কি বলতো? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা বলি হচ্ছে সোরাস। তাহলে এই যে সোরাসের মধ্যে আমরা কি পাচ্ছি? স্পোরাঞ্জিয়াম পাচ্ছি। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে পাওয়া যাবে স্পোর জনন মাতৃকোষ। সেই স্পোর জনন মাতৃকোষ, এখান থেকেই মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে যাব কি? পরাগরেণু, হ্যাপ্লয়েড পরাগরেণু। ওকে, তাহলে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে আমরা মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে পেয়ে যাব হ্যাপ্লয়েড পরাগরেণু। এইবারে দেখো, এই হ্যাপ্লয়েড পরাগরেণুটা যখন উড়ে উড়ে ঘুরে ঘুরে কি করবে? উড়ে উড়ে ঘুরে ঘুরে যখন এই যে তোমার স্ত্রী পত্রের বা তোমার মেগাস্পোরোফিলের কিনারা এসে পড়বে, তখন দেখো এই যে আমাদের যে পরাগরেণু, সেই পরাগরেণু থেকে আসবে একটা শুক্রাণু, আরেকটা শুক্রাণু, দুইটা শুক্রাণু আসবে। তো এই একটা শুক্রাণু আমাদের ডিম্বকের ভেতরে যে স্ত্রী জনন মাতৃকোষ, সেই স্ত্রী জনন মাতৃকোষ থেকে তৈরি হবে মায়োসিস প্রক্রিয়ায় স্ত্রী রেণু। সেই স্ত্রী রেণু থেকে তৈরি হবে আর্কিগোনিয়াম, যেটা কিনা আমাদের নগ্নবীজি উদ্ভিদের একটা আদি বৈশিষ্ট্য। এই আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে তোমার ডিম্বাণু। তাহলে আমাদের একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। কিন্তু আহারে, এখানে তো কোনো ভ্রূণথলি নাই। কোনো ভ্রূণথলি না থাকলে কি কোনো সেকেন্ডারি নিউক্লিয়াস আসবে? কোনো সেকেন্ডারি নিউক্লিয়াস না আসলে একা বেঁচে থাকতে শিখো প্রিয়। আমাদের এই শুক্রাণুটা একা একাই শস্য তৈরি করে ফেলবে, আর আরেকটা শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে ফেলবে। তাহলে দেখো তো, এখানে এই শস্যটা তৈরি করার জন্য আমার নিষেকের দরকার আছে।
নিষেকের দরকার নাই তো, কারণ আমাদের পরাগরেণুটা আসলেই নিষেক করার আগে আরেকটা শুক্রাণু কিন্তু শস্য বানিয়ে ফেলেছে, এবং যেহেতু একা একাই শস্য বানাচ্ছে, এখানে কোনো ভ্রূণথলি নেই, কোনো গৌণ নিউক্লিয়াসের প্রশ্নই ওঠে না, এই জন্য এটাকে বলা হয় তোমার হ্যাপ্লয়েড শস্য। তাহলে আমাদের আবৃতবীজী উদ্ভিদে যেরকম শস্যটা তৈরি হয়েছিল কোথায়, নিষেকের পরে, নিষেকের মাধ্যমে সেকেন্ডারি নিউক্লিয়াসটা তোমার হচ্ছে শুক্রাণুর সাথে মিলিত হয়ে তৈরি করে ফেলেছিল ট্রিপ্লয়েড শস্য, এই জন্য শস্যটা ট্রিপ্লয়েড। আর এখানে আমাদের যে শস্যটা আছে এটা তৈরি হয়েছে নিষেকের আগেই, কারণ এখানে নিষেকের কোনো প্রয়োজনই নেই, এই জন্য একা একাই শুক্রাণু শস্য তৈরি করে দেখে শুক্রাণু শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে দেখো এখানে এই কথাটাই বলা হয়েছে যে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হবে এবং এরা বায়ুপরাগী, জাস্ট একটা মিডিয়াম আছে, এরা ভিন্ন ভিন্ন আকৃতির রেণু তৈরি করে। তাহলে অসম মানে ভিন্ন আকৃতি, রেণু মানে স্পোর, প্রসূ মানে প্রসব করে। তাহলে ওরা ভিন্ন ভিন্ন সাইজের। পুং রেণুকে বলে স্পোরো, আর হচ্ছে স্ত্রী রেণুকে বলে মেগা স্পোর। ওরা মাইক্রো আর মেগা স্পোর তৈরি করে এবং ওরা ডিপ্লয়েড দেখে ওদেরকে আমরা বলি স্পোরোফাইটিক। ঠিক আছে, যে কোনো ডিপ্লয়েড প্ল্যান্টকে কি বলা হয়, স্পোরোফাইটিক বলা হয়। আর যে কোনো হ্যাপ্লয়েড প্ল্যান্ট, যেমন ধরো তোমার শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এরা গ্যামিটোফাইটিক। যারা হ্যাপ্লয়েড প্ল্যান্ট ওদেরকে কি বলে, গ্যামিটোফাইট বা গ্যামিটোফাইটিক। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু মানে বুঝে অ্যান্সার করি যে নগ্নবীজি মানে সারা বছর থাকবে, সারা বছর থাকা মানে অনেক বছর বেঁচে থাকে, এই জন্য চিরসবুজ বহুবর্ষজীবী। ওরা গরিবস, তার মানে ওদের কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই। গর্ভাশয় নাই, সো কোনো ফল নাই, ফল নাই দেখি বীজ নগ্ন। এবার দেখো ওদের যেহেতু কিচ্ছু নাই, গর্ভাশয় নাই, সো ভ্রূণথলি থাকার প্রশ্নই উঠে না, ডিম্বকগুলো নগ্ন অবস্থায় পাতার কিনারে কিনারে থাকে। তো যখন পরাগরেণুটা ডিরেক্টলি আমাদের ডিম্বকের রন্ধ্রে পতিত হবে, তখন সেই পরাগরেণু থেকে একটা শুক্রাণু আলাদা আলাদা নিষেকের আগেই শস্য তৈরি করে ফেলে, হুইচ ইজ হ্যাপ্লয়েড। আরেকটা শুক্রাণু নিষেক করে ডিম্বাণুর সাথে তৈরি করে ডিপ্লয়েড জাইগোট। এই জন্য বলা হয়েছে ওরা হলো কি ডিরেক্টলি ডিম্বক রন্ধ্রে পতিত হবে বায়ুর সাহায্যে, আর এরা ভিন্ন ভিন্ন আকৃতির রেণু তৈরি করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে কি আমরা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখে ফেলতে পারবো, যেমন ওরা বেশিরভাগ ক্ষেত্রে একবর্ষজীবী হবে, আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকবে, গর্ভাশয় থাকে সো ফল তৈরি হয়, ফলের ভিতরে বীজটা আবৃত অবস্থায় থাকে। আমাদের আবৃতবীজী উদ্ভিদের কি হয়, ত্রিমিলন হয়, দ্বিনিষেক হয়, দুইটাই হয়, এবং ওদের জাইলেম টিস্যুতে ভেসেল, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে, নগ্নবীজীর কিন্তু নাই। ঠিক আছে, এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সাইকাসের 5টি বৈশিষ্ট্য। তাহলে যেটাই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য সেটাই কি হবে, আমাদের সাইকাসের বৈশিষ্ট্য হবে। দেখো স্পোরোফাইট মানে ডিপ্লয়েড, ভিন্নবাসী, তার মানে ওরা হিজড়া না, তাই না, পুরুষ আর স্ত্রী উদ্ভিদ আলাদা। ওরা যেহেতু থ্যালোফাইট না, শৈবাল ছত্রাকের মতো, সো ওদের বডিকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো। ওদের পাতাটা হচ্ছে কিছুটা পাম গাছের মতো খাড়া, এবং ফার্নের পাতার সাথে মিলে দেখে ওদেরকে বলা হয় পাম ফার্ন। পাম গাছের মতো খাড়া এবং ফার্নের পাতার সাথে মিলে, এটা কিন্তু রিটেনের জন্য পড়বা। বড় বড় পাতাগুলো হচ্ছে পক্ষল যৌগিক, মানে জোড়ায় জোড়ায় তৈরি হয় এবং কাণ্ডের মাথায় একদম সাপের মতো প্যাঁচায় প্যাঁচায় সাজানো থাকে। আর কচি অবস্থায় কুণ্ডলিত থাকাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এটাও রিটেনের জন্য ভালো করে পড়বা। ঠিক আছে, ওকে। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য যে বললাম, ওদের সবই আছে, ফুল, ভাস্কুলার বান্ডল, তারপরে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ফল তৈরি হবে, ফলের ভিতরে বীজ থাকবে, এবং ওদের গর্ভাশয়ের ভিতরে কি হয়, যেহেতু ডিম্বক তৈরি হয়, সো আমাদের এই যে পরাগরেণুটা পরাগনালিকা দিয়ে গর্ভমুণ্ডে পতিত হয়ে ডিম্বকে প্রবেশ করবে। শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা থাকে না, অর্থাৎ শুক্রাণু সর্বত্র নিশ্চল। তাহলে মনে রাখবা আমাদের এই যে সেন্ট্রিওল থেকে তৈরিকৃত সিলিয়া ফ্ল্যাজেলা, এই ফ্ল্যাজেলা আমরা কোথায় কোথায় পাই, শুক্রাণুর যে নর্মাল তোমার হলো শৈবালের যে নর্মাল রেণুগুলো আছে যেগুলো কিনা অযৌন জনন সম্পন্ন করে, সেই ফ্ল্যাজেলাযুক্ত রেণুকে আমরা বলে থাকি জুওস্পোর বা সচল রেণু। এই জুওস্পোরের ফ্ল্যাজেলা থাকে 4টা, আর যৌন প্রজনন করে যে গ্যামিট, সেই গ্যামিটের ফ্ল্যাজেলা থাকে 2টা। আমাদের ছত্রাকে আমরা কোনো ফ্ল্যাজেলা পাই না। ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদের যে গ্যামিট বা রেণু, ওদেরও ফ্ল্যাজেলা থাকে 2টা। মনে রাখবা একমাত্র টেরিডোফাইটা এবং নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু হলো বড়সড়, যাদের হচ্ছে গিয়ে তোমার শুক্রাণুতে অনেকগুলো বহু ফ্ল্যাজেলা পাওয়া যায়। এদের মধ্যে উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ হলো সাইকাস এবং গিঙ্কোর শুক্রাণু, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু। আর মানুষের যে শুক্রাণু, এবং মানুষের শুক্রাণুতে ফ্ল্যাজেলা হচ্ছে একটা, আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা পাওয়া যায় না। একটা নগ্নবীজী আছে যার শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা নেই, যেমন নেটোফাইটা।
আমরা ওদেরকে বলি মির্জাফর, ঠিক আছে। গিঙ্কোফাইটা এবং সাইকাডোফাইটার যেরকম শুক্রাণুতে লেজ থাকে, বড় সড়ো শুক্রাণু থাকে, নেটোফাইটাটা হচ্ছে তোমার কিসের মতো, আবৃতবীজী উদ্ভিদের মতো। ওদের শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা নাই। মানুষের শুক্রাণুতেও কিন্তু একটা ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে। এই হলো ফ্ল্যাজেলানামা। আচ্ছা, এবারে দেখো আমাদের এস্টিভেশনের ভিত্তিতে ফুলের শ্রেণী বিন্যাস। তাহলে এস্টিভেশনটা জিনিসটা কি? একটা গাছের যে বৃতি, আমরা বলে থাকি না একটা আদর্শ ফুলের 4টা অংশ, বৃতি, দল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। তো ফুলের একদম বাইরে কে কে থাকে? বৃতি। বৃতির পরে ফুলের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে দল, মানে আমরা যেটা সিঙ্গুলার নাম্বারকে বলে থাকি পাপড়ি। এখন একটা ফুলের বৃতি বা দল ওরা কিভাবে বিন্যস্ত থাকে, এই প্রক্রিয়াটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস, বা ইংরেজিতে আমি বলে থাকি হচ্ছে এস্টিভেশন। তো ব্যাপারটা যদি এরকম হয় যে আমার হচ্ছে বৃতি বা দল যদি এরকম কি ওপেন, মানে হচ্ছে কি কেউ কারোর সাথে যুক্ত না হয়, এটাকে আমরা বলে থাকি ওপেন বা মুক্ত। যদি এরকম করে যুক্ত অবস্থায় থাকে, যদি আমাদের বৃতিগুলো হচ্ছে যুক্তাবস্থায় থাকে, তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভালভেট অথবা প্রান্ত স্পর্শী। এবার যদি ওরা এমন ভাবে থাকে ভিতরে বাইরে, ভিতরে বাইরে, ভিতরে বাইরে, তাহলে একটা ভিতরে একটা বাইরে, এটাকে বলে টুইস্টেড বা পাকানো। যদি এমন হয় টুইস্টেড থাকার সময় আমার হচ্ছে গিয়ে ভিতরে বাইরে, এই পুরোটা ভিতরে, এই পুরোটা বাইরে, আবার ভিতরে বাইরে, ঠিক আছে। তাহলে এই পুরোটা হলো ভিতরে, পুরোটা হলো বাইরে, বাকিগুলো টুইস্টেড। এটাকে বলা থাকে তোমার হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট। এখন ইমব্রিকেটই যদি একটা একটার পরিবর্তে দুইটা দুইটা কমপ্লিটলি ভিতরে আর বাইরে থাকে। সাপোজ আমি যদি একটু রাউন্ড এঁকে নেই, তাহলে ভালো করে খেয়াল করো যে এটা হলো গিয়ে তোমার ভিতরে বাইরে, এটা হলো কমপ্লিটলি ভিতরে, কমপ্লিটলি বাইরে, কমপ্লিটলি ভিতরে, কমপ্লিটলি বাইরে। তাহলে দেখো এটা কিন্তু টুইস্টেড, কিন্তু এটা পুরো ভিতরে বাইরে, এটা পুরো ভিতরে, এটা পুরো বাইরে। তাহলে দুইটাই স্তবকের তোমার হচ্ছে গিয়ে পুরো অংশটুকু বাইরে, আর দুইটাই স্তবকের পুরো অংশটুকু কি ভিতরে। এই জন্য আমরা এটাকে বলে থাকি হচ্ছে গিয়ে কুইকানশিয়াল। কুইকানশিয়াল। আর যদি আমাদের অনেক বড় একটা পাপড়ি বা অনেক বড় একটা বৃতি অন্যান্য সব বৃতিগুলা কিরকম করে কভার করে রাখে, অন্যান্য সব বৃতিগুলোকে কভার করে রাখে, তখন এটাকে বলা হয় ভেক্সিলারি। ভেক্সিলারি, ঠিক আছে। তাহলে দেখো ওপেন বা মুক্ত হচ্ছে গন্ধরাজ, আমরা মনে রাখি হচ্ছে কি দিয়ে, ওগো, ওগো, ঠিক আছে। ভালভেট বা প্রান্ত স্পর্শী হচ্ছে গিয়ে তোমার আজ, বিভা, আকন্দ, জবা, বাবলা, ঠিক আছে। আকন্দ, জবা, বাবলা, আতা, ভাদে হলো ভালভেট। টুইস্টেড মনে রাখবা হচ্ছে গিয়ে জট, জবা টুইস্টেড। ইমব্রিকেট হচ্ছে ইকরা, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, বাদর লাঠি, ইতে হচ্ছে ইমব্রিকেট। একটা সাপ যদি ভালো হয় আমরা বলবো সুসাপ, খারাপ হলে বলবো কুসাপ। তাহলে কুইকানশিয়াল হচ্ছে সরিষা আর পেয়ারা। ভেক্সিলারি মনে রাখো ভেসিম, শিম আর মটর। কনভুলুট, কনভুলুট মানে ভুঁই আঁকড়া, কনভুলুট মানে এদের কোনো আকৃতিই নেই, কোনো ফিক্সড কিছু না। এবং জবা ফুলের ক্ষেত্রে কাহিনী হলো, যদি জবা ফুলের বলা হয় এস্টিভেশন, সেটা যদি উপবৃত্তি হয় মানে একদম বাইরের অংশটা হয়, তখন সেটাকে বলা হয় ওপেন বা মুক্ত। যদি বৃত্তি বলে তখন হবে কি ভালভেট বা হলো প্রান্ত স্পর্শী। আর যদি বলে জবা ফুলের দলমণ্ডল বা পাপড়ি, তখন সেটা হবে হলো টুইস্টেড বা পাকানো, জট। আর যদি কিছুই না দেওয়া থাকে, তখন যদি শুধু বলে জবা ফুল, তখন হবে টুইস্টেড। ওকে, আচ্ছা। এরপর দেখো পয়সিয়া গোত্রের 5টি প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা জানি যে পয়সিয়া গোত্র বললে এটা সেইটা কি ইন্ডিকেট করে, একবীজপত্রী, আর ম্যালভেসি বলে দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী যদি হয় তার মানে ওদের বীজে কি আমাদের একটা বীজপত্র থাকবে, ওদের মধ্যে আমরা হচ্ছে অস্থানিক মূল পাবো, পাতা শিরাবিন্যাস সমান্তরাল পাবো। আর উদ্ভিদের মধ্যে দেখো ওদের যে গাছের কাণ্ড আছে, নর্মালি কিন্তু গাছের কাণ্ডকে পাতা বেষ্টন করে না, কিন্তু বাঁশ গাছে দেখবা ওদের পাতাগুলা কেমন জানে কাণ্ডকে বেষ্টন করে রাখে। তাহলে এই যে তোমার কাণ্ডর চারপাশে তুমি পাতা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় লিগিউল, লিগিউল। এবং তাহলে পাতার যে মূল বা পাতার যে গোড়া, এটাকে কাণ্ডকে বেষ্টন করে রেখেছে, কাণ্ডর চারপাশে পেঁচিয়ে রেখেছে। তাহলে পত্রমূল কাণ্ড বেষ্টক, পাতার যে গোড়া সেটা কাণ্ডের চারপাশে পেঁচায় থাকে, এই যে কাণ্ডের চারপাশে পেঁচায় থাকে, এবং এই পেঁচায় থাকা জায়গাটাকে বলা হয় লিগিউল, লিগিউল। পরাগধানী হচ্ছে সর্বমুখ, সর্বমুখ মানে হচ্ছে পরাগধানীর গোড়ায় একদম একটা ছোট্ট বিন্দু বরাবর হচ্ছে গিয়ে পুরোটা লেগে থাকে, ছোট্ট একটা বিন্দু বরাবর। এই জন্য বাতাস আসলে লাল লাল করে নড়ে।
এই যে এটাকে বলে সর্বমুখ। ভার্সেটাইল। গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়, যে গর্ভমুণ্ড এটার মধ্যে এরকম সুন্দর সুন্দর পালক পাওয়া যায়, পালকের মতো গর্ভমুণ্ড পাওয়া যাবে। গর্ভাশয় এক প্রকোষ্ঠী, অমরা বিন্যাস হচ্ছে মূলীয়। মূলীয় মানে ওদের অমরার একদম মূল থেকে বা গোড়া থেকে হচ্ছে গিয়ে বীজ বা ভ্রূণটা তৈরি হবে। তাহলে যদি ম্যালভেসির কথা আমরা বলতাম, তাহলে ম্যালভেসির যে কচি অংশ সেটা হলো মিউসিলেজ পূর্ণ এবং পিচ্ছিল হতো। তারপর ওদের অমরা বিন্যাস হতো কেমন বলতো? অক্ষীয়, অক্ষীয় অমরা বিন্যাস। এরপরে হচ্ছে তোমার এস্টিভেশন অনেক রকমই হতে পারে। ফল হবে ক্যাপসিউল জাতীয়, ঠিক আছে, বা অনেকেই বলে ব্যারি হতে পারে, ঠিক আছে। ক্যাপসিউল যদিও তোমার পোয়েসিয়াতে হয়, বেরি হয় হচ্ছে ম্যালভেসিয়াতে। তাহলে এই যে তোমার অমরা পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফলের ধরনটা, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো কি বলেছে ম্যালভিসি গোত্র, তাহলে বলতে না বলতেই, তাহলে দেখো ম্যালভিসি গোত্রের কচি অংশটা হচ্ছে মিউসিলেজ, পিচ্ছিল দ্বারা, উপপত্র মুক্ত, পুষ্প একটা একটা করে হবে এবং পুষ্পে জবা ফুলে আমরা উপবৃত্তি পাই, পুংকেশর অনেকগুলা, আর পরাগধানী হচ্ছে বৃক্কাকার, ঠিক আছে। তাহলে আমরা হলো পয়সিয়ার পরাগধানী পেয়েছিলাম সর্বমুখ, বাতাস যেদিকে আসবে সেদিকে নড়বে, আর ওদের পরাগধানীটা হচ্ছে কি বৃক্কের মতো, মানে গল্লু পটকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে জবা ফুলের পুষ্প সংকেত, শুধুমাত্র পুষ্প সংকেত আসলে আলহামদুলিল্লাহ, কিন্তু পুষ্প সংকেত লিখে যদি ব্যাখ্যা করতে বলে তখন আমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে। তাহলে দেখো পুষ্প সংকেত লেখার অ্যাকচুয়াল নিয়মটা কি। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে তুমি সবার আগে লিখবা হচ্ছে মপ, এরপর আমাদের আসবে হচ্ছে উমপ বা উপমঞ্জুরি পত্র, এরপর আমাদেরকে লিখতে হবে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতার পরে হচ্ছে লিঙ্গ, লিঙ্গর পরে হচ্ছে উপবৃত্তি, বৃত্তি, দল, পুষ্পপুট, পুংস্তবক, আর হচ্ছে স্ত্রী স্তবক। তাহলে মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, তারপরে হচ্ছে প্রতিসাম্যতা, লিঙ্গ, এরপরে কি উপবৃত্তি, বৃত্তি, দল, পুষ্পপুট, পুংস্তবক, স্ত্রী স্তবক। তাহলে দেখো যেই জিনিসটা নাই সেই জিনিসটা আমরা বাদ দিয়ে বাকিটা লিখবো। যেমন জবা ফুলের কোনো মঞ্জুরি আর উপমঞ্জুরিপত্র নাই, সো আমরা শুরু করেছি কি দিয়ে? প্রতিসাম্যতা, লিঙ্গ দিয়ে। জবা ফুলের কোনো পুষ্পপুট নাই, এজন্য পুষ্পপুট ছাড়া আমি বাকিগুলো লিখে ফেলেছি। তাহলে দেখো এখানে মঞ্জুরি আর উপমঞ্জুরিপত্র নাই দেখে আমরা এখানে প্রতিসাম্যতা কি দিয়েছি? বহু প্রতিসাম্য, তাই না? প্রতিসাম্যতা হচ্ছে এই মাঝখানে দাগ দিয়ে কি বোঝায়? বহু প্রতিসাম্য। এরপরে দেখো লিঙ্গ, লিঙ্গ হচ্ছে উভলিঙ্গ, তাই না? এখানে লিঙ্গ হলো উভলিঙ্গ। এরপরে উপবৃত্তির সংখ্যা 5টি, উপবৃত্তির সংখ্যা 5টি, মুক্ত, মুক্ত। এরপরে বৃত্তির সংখ্যা 5টি, যুক্ত, ব্রেকেট মানে যুক্ত। দলমণ্ডলের সংখ্যা বা পাপড়ির সংখ্যা হলো 5টি, এটাও হলো মুক্ত। এরপরে দেখো পুংকেশর, পুংকেশর হচ্ছে অসংখ্য, যুক্ত এবং দললগ্ন, দললগ্ন মানে পুংকেশর হলো পাপড়ির সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আর আমাদের স্ত্রী স্তবকের সংখ্যা হচ্ছে 5টি, যুক্ত এবং অধিগর্ভ গর্ভাশয় মানে সুপিরিয়র ওভারি। দেখো এই যে গর্ভাশয় উপরে, নিচে দাগ মানে বাকি সবকিছু গর্ভাশয়ের নিচে থাকবে। তাহলে যদি আমাদের শুধুমাত্র পুষ্প সংকেত লিখে দেয় আমরা শুধুমাত্র পুষ্প সংকেত লিখবো, আর যদি ব্যাখ্যা করতে বলে তাহলে অবশ্যই কোনটা কয়টা করে যুক্ত নাকি মুক্ত এটা ভালো করে আমাদেরকে জানতে হবে। তাহলে পুষ্প সংকেত লেখার সময় আমরা একটা মোবাইল নাম্বার মনে রাখবো, 555 আলফা 5, ব্র্যাকেট নেই ব্র্যাকেট আছে, ব্র্যাকেট নেই ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে। তাহলে আমরা কি দিয়ে শুরু করেছি? বহু প্রতিসাম্য, এরপরে হচ্ছে তোমার উভলিঙ্গ, এরপরে হচ্ছে উপবৃত্তি উব্রি, বৃত্তি হচ্ছে ব্রি, দল হচ্ছে দ, পুষ্প পুং দিয়ে হলো পুং, স্ত্রী হলো গ। তাহলে এখানে আমরা দললগ্ন বুঝিয়েছি, ইনফিরিয়র ওভারি বুঝিয়েছি। অধিগর্ভ মানে হলো গিয়ে সুপিরিয়র ওভারি, সরি ইনফিরিয়র ওভারি না, সুপিরিয়র ওভারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জবা ফুলের পুষ্প সংকেত। তাহলে দেখো ম্যালভিসি গোত্রের 3টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব লেখো। তাহলে দেখো সবার আগে আমাদের এখানে কোন কোন উদ্ভিদ দিয়েছে? একটা হলো জবা, হিবিস্কাস রোজা সাইনেসিস, অ্যাবেলমোস্টাস অ্যাসকিউলেন্টাস,
আর হচ্ছে গসিপিয়াম হার্বেসিয়াম। এখানে লিন বলতে হচ্ছে লিনিয়াস, হ্যাঁ লিনিয়াসের নামকরণ, এটা এই জন্য LI দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই তিনটা দেওয়া হয়েছে কারণ এগুলোর গুরুত্বই তোমাদের বইতে বেশি দেওয়া আছে। তাহলে দেখো জবা ফুলকে হচ্ছে বাগানে লাগানো হবে, জবা কুসুম তেল মাথা ঠান্ডা রাখে, চুল পড়া কমায়, জবা কুসুম তেলের একটা উপাদান। তবে এখানে আসল কথায় বলা হয় না, যেহেতু এখানে অর্থনীতি গুরুত্ব বলেছে, বাট যদি শুধুমাত্র জবা ফুলের প্রয়োগ বলতো বা মেডিকেল ক্ষেত্রে প্রয়োগ বলতো তখন আমরা লিখতাম যে জবা ফুল কোথায় ব্যবহার করা হয়, অর্শরোগে এবং রক্ত আমাশয়। ঠিক আছে, মেডিকেল সেক্টরে এটার অ্যাপ্লিকেশন কি, অর্শরোগ মানে হলো পাইলস, আর রক্ত আমাশয় মানে হলো ব্লাডি ডায়রিয়া ও ডিসেন্ট্রি। তাহলে এই দুইটা রোগের চিকিৎসায় আমরা কি ব্যবহার করি, জবা ফুল ব্যবহার করি। কিন্তু এখানে যেহেতু অর্থনৈতিক গুরুত্ব বলেছে, সো রোগ ব্যায়ামটা না লিখলেও চলবে। এরপরে চলে আসি ঢেঁড়স। এটা সবজি হিসেবে স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। এই যে দেখেছো, এটা লোহা থাকে দেখে এটা আমাদের অ্যানিমিয়া বা শারীরিক দুর্বলতা দূর করে। বহুমূত্র মানে ডায়াবেটিস রোগের চিকিৎসা, এবং এখান থেকে আমরা আঁশ পাবো, রাফেজ হিসেবে কাজ করবে ভালো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষার হলে পেঁচানো যাবে না। রক্ত আমাশয় বা অশ্বরোগ বললে জবা, আর যদি তোমার হচ্ছে গিয়ে বহুমূত্র মানে ডায়াবেটিস বলে, যেটা ADH হরমোন দিয়ে হয়। আমাদের ডায়াবেটিস কিন্তু দুই প্রকার, একটা হলো ডায়াবেটিস মেলিটাস আর একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস যেটা, এটাকে বলা হয় বহুমূত্র এবং এটা হয় অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের জন্য। ঠিক আছে, আর ডায়াবেটিস মেলিটাস যেটা, ওটাতে মূত্র থেকে গ্লুকোজ বের হয়, মূত্র খেতে মিষ্টি। ঠিক আছে, এখন তো বলতে পারো ছি আপু আপনি কি সব বলতেছেন, আগেকার জামানায় যখন ব্লাড টেস্ট ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, তখন এরকম কিছু বিশেষজ্ঞ মানুষ ছিল যারা কিনা মানুষের মূত্র টেস্ট করে দেখতো যেটা মিষ্টি কিনা। এই জন্য তোমার ডায়াবেটিস মেলিটাসকে বলে মধুমেহ, যেটা ইনসুলিনের অভাবে হয়। আর ডায়াবেটিস ইনসিপিটাসে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন তৈরি না হলে তোমার দেহে কোনো পানি ধরে রাখতে পারবে না, রক্ত সব পানি বাদ ভেঙে দাও বের হয়ে যাবে। এই জন্যই রোগী কি করে, বদনা নিয়ে দৌড়াদৌড়ি করে, বহুমূত্র রোগ হয়। ঠিক আছে, কার্পাস তুলা হচ্ছে গসিপিয়াম হার্বেসিয়াম, এখান থেকে আমরা তুলা পাবো, সুতি কাপড় পাবো, এমনকি লেপ তোষক তৈরি করতে পারবো। ঠিক আছে, 2-3টা করে লিখে দিলেই চলবে। একবীজপত্রী দ্বিবীজপত্রী 5টি পার্থক্য। আমরা জানি একবীজপত্রীগুলো ছোটখাটো হয়, অল্প সংখ্যক বৃক্ষ হয়, কিন্তু দ্বিবীজপত্রী গাছ বিরুৎ গুল্ম বৃক্ষ যে কোনো সাইজেরই হতে পারে। একবীজপত্রী মানে গুচ্ছমূল, দ্বিবীজপত্রী মানে হলো কি স্থানিক, মানে হলো প্রধান মূল, একটা মাত্র শাখা থাকবে। ওদের পাতার শিরোবিন্যাস সমান্তরাল, জালিকাকার। পাতা দেখছো যে বলেছিলাম না লিগিউল, কিন্তু এখানে আমরা কোনো লিগিউল পাবো না। ওদের ফুল হবে 3 বা 3-এর গুণিতক, আর ওদের ফুল হবে 4 বা 5-এর গুণিতক। তাহলে দেখো বেসিক্যালি আমাদের একটা গাছের যেই 5টা অংশ থাকে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই মোটামুটি 4-5টা বৈশিষ্ট্য লিখে দিলে কিন্তু হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে ধানের পুষ্প সংকেত দেখো, এখানে আমরা মঞ্জুরি আর উপমঞ্জুরি পত্র দিয়ে শুরু করব, মপ আর হলো উমপ। তাহলে এদের ক্ষেত্রে ওদের প্রতিসাম্যতা কিন্তু এক প্রতিসাম্য, এই জন্য প্লাস চিহ্ন, ওরাও উভলিঙ্গ। এইবার আমরা ধান গাছে কোনো উব্রি আর ব্রি পাবো না। ঠিক আছে, ওরাদেরটা আমরা ডিরেক্ট শুরু করব কি দিয়ে, তোমার হচ্ছে গিয়ে পু, পুং, গ। ওদের কোনো দলমণ্ডল নাই, ওদের পুষ্পপুট আছে 2টা, পুংকেশর হলো 6টা, স্ত্রীকেশর 1টা। তাহলে কেন 3+3, কারণ 3টা করে ওরা 2টা সার্কেলে 2টা আবর্তনে বিদ্যমান। তাহলে ওদের মঞ্জুরিপত্র আছে, উপমঞ্জুরিপত্র আছে, এক প্রতিসাম্য। তাহলে এখানে তোমার হলো গিয়ে ব্যাখ্যাটা কি হবে, ওদের মঞ্জুরি এবং উপমঞ্জুরিপত্র বিদ্যমান, ফুলগুলো হচ্ছে এক প্রতিসম, উভলিঙ্গ। এরপরে হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুট মানে হচ্ছে বৃত্তি আর দলকে তুমি যখন বর্ণে, গন্ধে, ছন্দে আলাদা করতে পারবে না, দেখতে হুবহু একই, ওদেরকে বলে পেরিয়ান্থ বা পুষ্পপুট। আর পুষ্পপুটের প্রতিটা সদস্যকে বলে টেপাল। ঠিক আছে, এরপরে দেখো এরা হলো গিয়ে 2টা। এরপর আমরা যে বললাম পুংকেশর, পুংকেশর হচ্ছে গিয়ে 6টা, তবে 3টা করে 2টা আবর্ত থাকে, কথাটা লিখতে হবে। আর আমাদের যে স্ত্রীকেশর বা হলো গর্ভাশয়, এটা হলো গিয়ে তোমার মাত্র 1টা, এবং সেটা হলো গিয়ে তোমার অধিগর্ভ গর্ভাশয়, সুপিরিয়র ওভারি। তাহলে ব্যাখ্যা চাইলে দিবা, না দিলে দরকার নাই। ঠিক আছে, তাহলে জবা ফুলের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা ছিল 555 ইনফিনিটি 5, এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে 2, 3+3 এবং 1। তাহলে সাইকাসের বৈশিষ্ট্য আমরা কিন্তু এর আগে পড়েছি, পাম জাতীয়, বীজ হয়, ফল হবে না, পক্ষল যৌগিক পাতা যেটা সর্পিল আকারে থাকে, সার্সিনেট ভার্নেশন, কোরালয়েড মূলার, পুং রেণু স্ট্রোবিলাস তৈরি করে। তার মানে ওদের যে মাইক্রো স্পোরোফিলগুলো আছে, অনেকগুলো স্পোরোফিল মিলে একটা আইসক্রিমের কোণের মতো স্ট্রোবিলাস বানায়, কিন্তু স্ত্রী রেণু বা মেগা স্পোরোফিলগুলো কিন্তু আলাদা আলাদা ঢিলা ঢিলা ভাবে থাকে, ওই সাপের ফনার মতো। আর কোরালয়েড মূল মানে হচ্ছে আমাদের যখন সাইকাস প্রাথমিক পর্যায়ে থাকে তখন ওদের একটা প্রধান মূল থাকে, কিন্তু যত সময়ে যায় ওদের অস্থানিক মূল গুচ্ছাকারে শাখা হিসেবে মাটির উপরে বড় হয়, যেখানে নস্টক, অ্যানাবায়না সহ বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল আক্রমণ করে।
তো এই নস্টক অ্যানাবাইনার আক্রমণে আমাদের এই মূলটা হচ্ছে কি বিকৃত হয়ে ভচকায় গিয়ে সামুদ্রিক কোরালের মতো আকৃতি ধারণ করে, এই জন্য ওদেরকে বলে কোরালয়েড মূল বা রুট টিউবারকল। ওকে, তাহলে কোরালের মূলটাও কিন্তু আমাদের রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অমরা বিন্যাস, আমরা জানি কি আমরা মায়ের জরায়ুর সাথে যুক্ত ছিলাম কি দিয়ে বলতো, এই প্লাসেন্টা বা অমরা দিয়ে। অমরা এমন একটা জিনিস যেটা কিনা মাতৃদেহ থেকে সন্তানের দেহে পুষ্টি সরবরাহ করে। তাহলে মানুষ শুধুমাত্র না, গাছের বেলাতেও গর্ভাশয়ের ভিতরে যেই টিস্যু থেকে আমাদের ডিম্বক বা বীজ তৈরি হয় ওটাকে আমরা বলে থাকি অমরা বা প্লাসেন্টা। তাহলে এই যে আমাদের অমরা বা প্লাসেন্টা, এটার উপর ডিপেন্ড করে আমাদের অনেক রকমের উদ্ভিদ পাওয়া যায়, যেমন মার্জিনাল, এক্সাইল, ফ্রি সেন্ট্রাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, বেজাল আর হচ্ছে গিয়ে অ্যাপিক্যাল। এগুলো নর্মালি যখন আমাদের ঢাকা ভার্সিটিতে আসবে আমাদের রিটেনে আমরা এত সময়ও পাবো না, জায়গাও পাবো না, এজন্য এগুলো ছবি আঁকা লাগবে না। জাস্ট বুঝে রাখো, মার্জিনাল মানে হলো আমার কোন একটা প্রকোষ্ঠের একটা প্রান্ত বরাবর আমার একটা ডিম্বক থাকবে, এক প্রকোষ্ঠী, এটাকে বলে মার্জিনাল। একটা মাত্র প্রকোষ্ঠের একটা প্রান্ত বরাবর একটা ডিম্বক থাকে বা অমরা থাকে। যদি এমন হয় একদম কেন্দ্র বরাবর এখান থেকে অনেকগুলা কি তৈরি হলো, ডিম্বক তৈরি হলো, তাহলে এটাকে বলা হয় থাকে তোমার এক্সাইল বা অক্ষীয়। এক্সাইল, সরি, এটাকে বলা হয় থাকে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। কি বলবো আমরা? ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। কিন্তু এখানে একটা কথা আছে, এই ফ্রি সেন্ট্রালের মধ্যে আমরা যদি অনেকগুলো চেম্বার পাই, এই যে অনেকগুলো চেম্বার পাই এবং প্রতিটা চেম্বারের গোড়া থেকে তখন প্লাসেন্টা তৈরি হয়, অর্থাৎ মধ্য অক্ষ বরাবর তৈরি হলে ওদেরকে বলে এক্সাইল বা অক্ষীয়। এক্সাইল বা অক্ষীয়, ঠিক আছে, এক্সাইল বা অক্ষীয়। এবার দেখো, যদি আমাদের এই ওভারির পরিধেয় দেয়াল থেকে ওভারি তৈরি হয় এটাকে বলা হয় প্যারাইটাল বা প্রান্তীয়। প্যারাইটাল বা প্রান্তীয়। কিন্তু এই জিনিসটা যদি অনেকগুলা হয়, সাপোজ একটা ওভারিতে আমাদের অনেকগুলো চেম্বার আছে এবং প্রতিটা চেম্বারের প্রস্থপ্রাচীর বরাবর পাশাপাশি করে আমার হলো অমরাগুলো তৈরি হয়েছে। অমরা মানে কি, এখান থেকে ডিম্বক বা বিচি হবে। এই জন্য দেখো না, কুমড়ার বিচি একভাবে থাকে, পেয়ারার বিচি একভাবে থাকে, লেবুর বিচি একভাবে থাকে, মালটার বিচি একভাবে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় তোমার হলো সুপারফিশিয়াল বা গাত্রীয়। সুপারফিশিয়াল বা গাত্রীয়। তাহলে দেখো এখানে মুক্ত মধ্যটা এক প্রকোষ্ঠী, এক্সাইলটা বহু প্রকোষ্ঠী, প্যারাইটাল একটাও হতে পারে অথবা বহু প্রকোষ্ঠীও হতে পারে, সুপারফিশিয়াল হচ্ছে বহু প্রকোষ্ঠী। যদি একদম বেস থেকে তৈরি হয় তাহলে হচ্ছে বেজাল, এটা হলো এক প্রকোষ্ঠী, গোড়া থেকে তৈরি হবে। আর গোড়া থেকে তৈরি না হয়ে যদি একদম চূড়া থেকে তৈরি হয় এটাকে বলা হয়ে থাকে অ্যাপিক্যাল, এটা একদম চূড়া থেকে তৈরি হয়, এটাও হলো বহু প্রকোষ্ঠী। তাহলে দেখো তো আমাদের এখানে এক প্রকোষ্ঠী কারা কারা আছে, আমাদের মার্জিনাল, এরপরে ফ্রি সেন্ট্রাল, প্যারাইটাল হতেও পারে নাও হতে পারে, বেজাল, আর আমাদের এক্সাইল বা অক্ষীয়, সুপারফিশিয়াল বা গাত্রীয়, প্যারাইটাল, এই তিনটা এবং অ্যাপিক্যাল এই চারটা হচ্ছে গিয়ে কি হবে, বহুপ্রান্তীয়। তাহলে দেখো মার্জিনাল মনে রাখতে পারো মাসিম, মার্জিনাল শিম, মটরশুঁটি। এক্সাইল মনে রাখতে পারো হচ্ছে আজ, এক্সাইল জবা। মুক্ত মধ্য মনে রাখতে পারো মিতুনি, মুক্ত মধ্য তুত নুনিয়া শাক। প্যারাইটাল দিয়ে পলাশ, প্যারাইটাল লাউ, শশা। আমরা হচ্ছে এর আগে পড়েছিলাম কুসাপ, এখন আমরা পড়বো সুসাপ। সুপারফিশিয়াল সরিষা, শাপলা আর হচ্ছে পেয়ারা। ওখানে ছিল সরিষা পেয়ারা, এখানেও কি হবে, শাপলা হবে। বেজাল মনে রাখতে পারো বেসুতি ধারা, সূর্যমুখী, ত্রিধারা, আরেকটা হলো ধান। আর হচ্ছে কি অ্যাপিক্যাল, ধরো তোমার ক্লাসে একটা ছেলে আছে, সেই ছেলেটা অনেক ফর্সা, তুমি ওকে দেখলেই বলো এই ধলা, তাহলে অ্যাপিক্যাল ধনিয়া, লাল পাতা, ঠিক আছে, এটা হলো অমরা বিন্যাস। তাহলে দেখো পুষ্পপত্র বিন্যাস মানে হচ্ছে মুকুল অবস্থায় বৃত্তাংশ বা পাপড়ি পরস্পর সাথে কিভাবে যুক্ত থাকে সেই বিন্যাসকে বলে পুষ্পপত্র বিন্যাস। তাহলে সেপাল, পেটাল আর হলো টেপাল। সেপাল, সেপাল মানে ক্যালিক্স মানে বৃতি, সেই বৃতির প্রতিটা সদস্যকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল। করলা মানে দলমণ্ডল, সেই দলমণ্ডলের প্রতিটা সদস্যকে বলে পেটাল বা পাপড়ি। পেরিয়ান্থ বা পুষ্পপুট, সে পেরিয়ান্থের হচ্ছে প্রতিটা সদস্যকে বলা হয়ে থাকে টেপাল, ঠিক আছে, সেপাল, পেটাল, টেপাল। তাহলে শীর্ষমুকুল বা কক্ষমুকুল অর্থাৎ একটা গাছের ডালের উপরে যে শাখাগুলো থাকে সেই গাছের ডালের উপরে ফুল কিভাবে থাকবে সেই বিন্যাসকে বলে পুষ্প বিন্যাস অথবা পুষ্প মঞ্জুরি। আর দেখো পুষ্পপুট মানে আমরা বলেছিলাম বৃতি আর দল যখন বর্ণে গন্ধে ছন্দে অর্থাৎ আকৃতিতে তুমি হচ্ছে পৃথক করতে পারবা না তখন সেটাকে বলা হয়ে থাকে পেরিয়ান্থ বা পুষ্পপুট।
একটা বিশেষ সংকেত আছে যেটার মাধ্যমে আমরা ফুলের লিঙ্গ, স্তবক কয়টা করে আছে, যুক্ত না মুক্ত, মঞ্জুরিপত্র আদৌ আছে কিনা এগুলাকে প্রকাশ করতে পারি। এখন এগুলাকে যদি আমি সংকেত দিয়ে প্রকাশ না করে একটা প্রতীক বা একটা ছবির মাধ্যমে প্রকাশ করি তবে তাকে বলে পুষ্প প্রতীক। তাহলে এই যে পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত এই দুটা সংজ্ঞার মধ্যে 3টা করে স্টার দাও। পুষ্পপুটির উপরে একটা দাও, কারণ এই জিনিসগুলো একটু কনফিউজিং, তো পরীক্ষার হলে মনে নাও থাকতে পারে। এখন দেখো পুষ্প প্রতীকের মধ্যে মাস্ট একটা মাতৃ অক্ষ থাকা লাগবেই, কিন্তু সেটা পুষ্প সংকেতে নাই। ঠিক আছে, যে অক্ষ বরাবর, এটা কি ফুলের সামনের দিক নাকি ফুলের পিছনের দিক, এটা আমরা ইন্ডিকেট করি। এটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আমাদের আঁকা সুবিধার্থে আমরা ধরে নিই। তাহলে দেখো ম্যালভিসি গোত্রের 5টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম: হিবিস্কাস রোজা সাইনেসিস মানে জবা, অ্যাবেল মুসচাস হচ্ছে গিয়ে ঢেঁড়স, গসিপিয়াম হার্বিসিয়াম কার্পাস, ক্যানাবিনাস হচ্ছে কেনাফ মেস্তা পাট, সাবদারিফা হলো মেস্তা। আমি এরকম ছোটবেলায় দুষ্টামি করে মনে রাখতাম যে একটা ছেলের যদি মুখ ভর্তি দাড়ি থাকে এবং সেই দাড়ির নিচে যদি মুখ ভর্তি মেস্তা থাকে, এখন আমি যদি সেই ছেলের মুখের মেস্তা দেখতে চাই আমাকে কি করতে হবে? ছেলেটা সব দাড়ি ফালাই দিতে হবে। তাহলে মেস্তা পাট হলো সব দাড়িফা। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোটামুটি এই ছিল আমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি। তাহলে তো আমরা টপিকগুলো বলেই দিয়েছি যে নগ্নবীজি থেকে 3টা জিনিস: জীবন্ত জীবাশ্ম, পামফার্ন, কোরালয়েড মূল। আর নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য পড়লেই ওদের বৈশিষ্ট্য, উন্নতি অনুন্নতি, সাদৃশ্য বৈসাদৃশ্য, সাইকাসের বৈশিষ্ট্য আমরা লিখে ফেলতে পারবো। আর আবৃতবীজি থেকে আমাদের স্পেশালি যে জিনিসগুলো দেখতে হবে, পুষ্প প্রতিকার, পুষ্প সংকেত, স্পেশালি সংকেতটা, কারণ প্রতীক তোমাকে আঁকা লাগবে, তো এটা সাধারণত দেওয়ার কথা না। এরপর আরেকটা জিনিস ভালো করে পড়বা, যেটা হলো কি আমাদের ফুলের যে দুটো ফ্যামিলি আছে, পয়সিয়া অর্থাৎ একবীজপত্রী, ম্যালভেসিয়া বা দ্বিবীজপত্রী, এগুলার বৈশিষ্ট্য, উদাহরণ, অর্থনৈতিক গুরুত্ব খুব ভালো করে পড়বা। বৈশিষ্ট্য এগুলার পুষ্প প্রতীক, পুষ্প সংকেত তো আছেই, আর হলো অর্থনৈতিক গুরুত্ব। তাহলে এই দুইটার পার্থক্য পড়া হয়ে যাবে। এছাড়া বাকিগুলোর মধ্যে পুষ্প বিন্যাস বা মঞ্জুরির উদাহরণ, পুষ্পপত্র বিন্যাস, সমরা বিন্যাস, এগুলো এমসিকিউতে বেশি আসে, আর সিকিউর জন্য দেখে রাখবা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।